বিশ্বাস করেন, এখন আমার ইদানিং মাঝে মাঝে আসলেই সন্দেহ হচ্ছে যে আমাদের লিপু ভাই, ফাহিম ভাই এবং আমাদের কোচ ফিল সিমন্স এরা পরস্পরের সঙ্গে কথা বলে কিনা, না কোনো কারণে মুখ দেখা দেখি বন্ধ। এটা সর্বশেষ গতকালকে আমার যেটা ফিল হলো। দেখেন ঘটনাটা কি ভয়ানক। আমাদের সাইফুদ্দিন সে হচ্ছে চিটাগাং চলে গেল লিটন এবং ইমনের সঙ্গে। টি-20 দলের খেলোয়াড় হিসেবে সে চিটাগাং পৌঁছাইছে। পৌঁছাইতে না পৌঁছাইতে খানেক পরে সে জানছে যে সে টি-20 দলে নাই। এখন এটার একটা ব্যাখ্যা আমাদের ফাহিম ভাই দিচ্ছেন যে আমরা আসলে বাড়তি মেম্বার হিসাবে তাকে টিমের সঙ্গে রাখছি, সে খেলুক বা না খেলুক দলের সঙ্গে প্র্যাকটিস করলো, ফাইন, এ ব্যাখ্যা খারাপ না। কিন্তু ব্যাখ্যার মধ্যে অনেক ফাঁকিবাজি আছে, সেটা একটু ডিটেল বলবো ভেতরে যে কি ধরনের ফাঁকিবাজি আছে। মুদ্রা কথা মিসকমিউনিকেশন, মিসকমিউনিকেশন একটার পরে একটা। আপনি দেখতেছেন যে গত কিছুদিন ধরে এই জিনিস আপনি দেখতেছেন, যে খেলোয়াড়ের ভিসা নাই তাকে দলে সিলেক্ট করে ফেলা হচ্ছে, যে খেলোয়াড়ের ভিসা রিনিউ হবে না বোঝা যাচ্ছে সেই খেলোয়াড়কে আমিরাতে পাঠায় দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যে খেলোয়াড় স্কোয়াডে নাই তাকে 11-এ নামানোর চেষ্টা করা হচ্ছে। মানে নাসুম স্কোয়াডেই ছিল না, হঠাৎ করে নাসুমকে উড়ায় এনে 11-এ খেলানো হচ্ছে। মানে ম্যানেজমেন্ট কি চায় নির্বাচকরা বুঝতেছে না, নির্বাচকরা কি চায় সেটা ক্রিকেট অফিস থেকে ক্লিয়ারেন্স নিচ্ছে না, বা ক্রিকেট অফিস সেই তথ্যগুলো ঠিক মতো দিচ্ছে না। একটা তালগোল পাকানো অবস্থা। এই জন্যই আমি অনুমান করতেছি এদের বোধহয় মুখ দেখা দেখি বন্ধ। তো সেইটা একটু আমি আলোচনা করি যে এই পরিস্থিতিতে আমরা কেন দাঁড়াইলাম, কেন ক্রিকেট বোর্ডের ভাইটাল অর্গানগুলা এরকম সমন্বয়হীনতায় ভুগতেছে। দেখেন ক্রিকেট বোর্ড বলতে বা কোনো একটা ডিসিশন বলতে আমরা তো আসলে খুব সরল করে শুধু ডিসিশনটা দেখি, আমরা ডিসিশনের ইমপ্লিমেন্টেশনটা দেখি বা ডিসিশন যেটা মিডিয়াতে আসে ওইটা দেখি। আসলে কোনো কিছুই কিন্তু এত সরল না। প্রত্যেকটা প্রতিষ্ঠান, শুধু ক্রিকেট বোর্ড না, প্রত্যেকটা প্রতিষ্ঠান, আপনি যখন রাস্তায় একটা নিয়ন সাইন দেখেন কোনো একটা প্রতিষ্ঠানের, ওটার পেছনে অনেকগুলো টিম পরস্পর সঙ্গে সিঙ্ক্রোনাইজ করে একটা মেকানিজম চালায়, তারপরে ওই নিয়ন সাইনটা ওখানে বসে। ওই একই রকম ওখানে যেমন মার্কেটিং টিম, বিজ্ঞাপন টিম, তারপরে পাবলিকেশনস টিম, নানা রকম থাকে না, প্রত্যেক টিমকে সিঙ্ক্রোনাইজ করে কাজ করতে হয়, ক্রিয়েটিভ টিম সবার এরকম সিঙ্ক্রোনাইজ করে কাজ করতে হয়। ক্রিকেট বোর্ডও তাই, একটা কর্পোরেট প্রতিষ্ঠান, তো এখানে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, বিভিন্ন ডিপার্টমেন্ট বিভিন্ন দায়িত্ব পালন করে, কিন্তু কোনো একটা কাজ একটা ডিপার্টমেন্ট একা একা করতে পারে না, অন্য ডিপার্টমেন্টের সঙ্গে সিঙ্ক করা লাগে। বিশেষত যখন এটা ন্যাশনাল টিমের কোশ্চেন আসে বা ন্যাশনাল যে কোনো টিম, শুধু ন্যাশনাল সিনিয়র পুরুষ দল তা না, ন্যাশনাল মেয়েদের টিম বলেন, এজ লেভেল টিম বলেন, যে কোনো টিমের ব্যাপার আসে, তখন এখানে অনেকগুলো টিম ইনভলভ, অনেকগুলো ডিপার্টমেন্ট ইনভলভ থাকে। যেমন ধরেন একটা টিম সিলেক্ট করা হয়, এটা কি শুধু নির্বাচক বসে করতে পারে? আপনাদের তাই ধারণা? আমরা তো অনেক সময় নির্বাচকদেরই শুধু গালিগালাজ করি, অমুক কেন দলে নাই, তমুক কেন নাই। এটার জন্য নির্বাচকদের একটা ছাড়পত্র মতো নিতে হয় ক্রিকেট অপারেশনস থেকে এবং মেডিকেল বিভাগ থেকে। এটা হয়তো আমরা খেয়ালই করি না। যেমন গতকাল থেকে খুব ভাসতেছে যে মোসাদ্দেক হোসেন সৈকত ময়মনসিংহ বিভাগীয় দলে নেই। কেন নেই? আমি এটা একটু খোঁজ খবর নেওয়ার চেষ্টা করতে গিয়ে দেখলাম আনঅ্যাভেলেবিলিটি। এটা নিয়ে আমরা পরে কথা বলবো, আমাদের ডি স্পোর্টসে কন্টেন্ট পাবেন বা আমি একটু এডিটোরিয়ালে কথা বলবো। এটা কোনো একটা জটিলতা আছে, জটিলতার কারণে আনঅ্যাভেলেবিলিটি, মানে এখানে নির্বাচকদের কিছু করার নাই, এরকম সিচুয়েশনও হয়। এখন এই জিনিসটা ন্যাশনাল টিম সিলেকশনের ক্ষেত্রেও তো ঘটে, আরো বেশি ঘটে। তখন তাদেরকে অনেক রকম নিশ্চয়তা পেতে হয়, ওই মেডিকেল টিম থেকে জানতে হয় যে ইনজুরি জনিত কোনো সমস্যা আছে কিনা, বা ইনজুরি জনিত কোনো সতর্কতার ব্যাপার আছে কিনা। অনেক সময় সরাসরি ইনজুরি থাকে না, কিন্তু মেডিকেল টিম বা ফিজিও টিম তারা একটু কশাস থাকে, তারা বলে এই খেলোয়াড়টাকে আগামী সিরিজে না খেলাইলেই ভালো হয়। এই ধরনের ক্ষেত্রে নির্বাচকরা ডিসিশন কি নিবে এটা নির্বাচকদের উপর পাঠায় দেওয়া হয়। আবার আবার কখনো কখনো ডাইরেক্ট রায় দিয়ে দেয় যে না, এই সিরিজে সে অ্যাভেলেবেল না। ক্রিকেট অফসকেও এরকম একটা অ্যাভেলেবিলিটি জানাতে হয়। যাদের ক্ষেত্রে নির্বাচকরা সন্দেহ করবেন তাদের ক্ষেত্রে খোঁজ নেবেন, যেমন কোনো ক্রিকেটার ছুটিতে আছে কিনা, কোনো ক্রিকেটারের পারিবারিক প্রবলেম আছে কিনা, কোনো ক্রিকেটারের ভিসাজনিত সমস্যা আছে কিনা, নানা রকম পাসপোর্টের মেয়াদ চলে গেছে কিনা, হাজারটা সমস্যা। সমস্ত ন্যাশনাল লেভেল ক্রিকেটারের এই সমস্যা ডিল করার দায়িত্ব হচ্ছে ক্রিকেট অপারেশনসের। এই ক্রিকেট অপারেশনস এগুলো সব খবর আছে, নির্বাচকরা তো এত কিছু মাথায় নিয়ে ঘুরবে না, তাদেরকে অ্যাভেলেবিলিটি জানতে হবে বা জানাতে হবে।
এক্ষেত্রে প্রোটোকল কোনটা এখন মেনটেন করা হয় আমি শিওর না, যে আসলে কি এই ক্রিকেট অফ স্বেচ্ছায় জানায় দেয় যে এই খেলোয়াড়রা ছুটিতে আছে, এই খেলোয়াড়রা আনঅ্যাভেলেবেল, এদের পাসপোর্ট নাই, নেক্সট অ্যাওয়ে সিরিজে এদের বিবেচনা করা যাবে না, এরকম হয় নাকি নির্বাচকরা স্বেচ্ছায় জানতে চান? যাই হোক, একটা কমিউনিকেশন তো থাকবে, এই টিমগুলোর মধ্যে একটা কমিউনিকেশন থাকবে। একই সঙ্গে খুব গুরুত্বপূর্ণ কমিউনিকেশন হচ্ছে ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট বা যে টিম নির্বাচন করেন আপনি, ওই টিম ম্যানেজমেন্টের সঙ্গে কমিউনিকেশন। ওই ম্যানেজমেন্ট কি চাচ্ছে? 6টা স্পিনার খেলাতে চাচ্ছে, 7টা স্পিনার খেলাতে চাচ্ছে, 11টা স্পিনার খেলাতে চাচ্ছে? ওকে, তাইলে তো আমার 15 জনের স্পট সেইভাবে দিতে হবে। আগে তো ওদের চাহিদা বুঝতে হবে। ওরা আবার কি করবে? গ্রাউন্ডস কমিটির কাছ থেকে, দেশে খেলা হলে গ্রাউন্ডস কমিটির কাছ থেকে বোঝার চেষ্টা করবে, কিউরেটরের কাছ থেকে বোঝার চেষ্টা করবে যে উইকেটটা কি হচ্ছে, এটা কি পানিতে খেলা হবে না ডাঙায় খেলা হবে না কাদামাটিতে খেলা হবে, এটা বোঝার চেষ্টা করবে। করে ম্যানেজমেন্ট একটা প্ল্যান করবে, সেই প্ল্যানটা নির্বাচকদের জানাবে, নির্বাচকরা সেই অনুযায়ী টিম করবে, অ্যাভেলেবিলিটি দেখবে। এগুলা দারুণ সিনক্রোনাইজড একটা ব্যাপার হতে হয়। কিন্তু আমি দেখতেছি গত বেশ কিছু কাল ধরে, এইটা যদি আমি শুধু বলি যে এই ফারুক ভাইয়ের বোর্ড আসার পর থেকে বা বুলবুল ভাইয়ের বোর্ড আসার পর থেকে, তাহলে একটু সত্যের অপলাপ হবে। আমি এটা খেয়াল করতেছি 2024-এর শুরুর দিক থেকে, যে আমাদের ক্রিকেট অফসের সঙ্গে, ক্রিকেট অফস কিন্তু এটা কেন্দ্রে, মাথায় রাখেন আপনি যখন টিম বিষয়ক আলাপ করেন যে কোনো ন্যাশনাল টিম, তখন এটা নিউক্লিয়াস কিন্তু ক্রিকেট অফস, ক্রিকেট অপারেশনস, আসলে আমরা ক্রিকেট অফস বলি, এইটা হচ্ছে নিউক্লিয়াস। তাদের সঙ্গে বাকি টিমগুলো সিনক্রোনাইজ হচ্ছে না, হচ্ছেই না। আমি আপনাকে একটা পুরনো ঘটনা বলি, বেশিরভাগই তো সবসময় মাথায় থাকে না যে কি কি দেখে এটা মনে হয়েছিল, কিন্তু একটা ঘটনা খুব মনে আছে। 2024-এ আমরা যখন ওয়ার্ল্ড কাপ খেলতে আমেরিকায় গেলাম, T20 ওয়ার্ল্ড কাপ, ওই সময় আমরা একটা ভেন্যুতে গিয়ে আবিষ্কার করলাম যে আমাদের প্র্যাকটিস ফ্যাসিলিটিসের কোনো সুযোগ ওই ভেন্যুতে নাই, ইভেন ওটা আশেপাশেও নাই। মনে হয় 7-8 কিলোমিটার দূরে গিয়ে একেবারে ভিন্ন কন্ডিশনে আমাদের প্র্যাকটিস করতে হবে। এখন ওখানে গিয়ে ম্যানেজমেন্ট এটা জেনে তাজ্জব হয়ে গেল। এইটা সাংবাদিকদের সঙ্গে ম্যানেজমেন্ট অফ দ্য রেকর্ড, অন দ্য রেকর্ড জানালো, সব পত্র পত্রিকায় লেখা হলো। আমি এটাতে যেটা চমকাইলাম সেটা হচ্ছে, তাহলে ক্রিকেট অফস কি করছে? প্রথম কথা হচ্ছে, ক্রিকেট অফসের এটা নেগোসিয়েশন করে কনফার্ম করতে হয় যে আমার টিমের জন্য সমস্ত সুযোগ সুবিধা, প্র্যাকটিস অমুক তমুক ইন প্লেস থাকে। যেমন ওখানে ইন্ডিয়া টিম কিন্তু ওই ভেন্যুতে, ওখানে আমাদের ইন্ডিয়ার সঙ্গে খেলা ছিল, ওই ভেন্যুতে সেন্টার উইকেটের পাশে প্র্যাকটিস করতে পারছিল, আমরা পারি নাই। কারণ কি পারি নাই হচ্ছে, প্রথম দুর্বলতা হচ্ছে আমাদের ক্রিকেট অফস নেগোসিয়েশন করতে পারে নাই। ক্রিকেট অফস আইসিসির মিটিং যখন হয়, যে সময় শিডিউল নিয়ে মিটিং হয়েছে, একটা আইটিনারি হয়, আমরা পাই কিন্তু শুধু ফিক্সচার, কিন্তু আসলে একটা ঘন্টা ঘন্টা করে আইটিনারি হয়, যে জিনিসটা অ্যাজ এ জার্নালিস্ট আমাদেরকেও প্রোভাইড করা হয়, যে আসলে ট্যুর আইটিনারিটা কেমন হবে। আমাদের ক্ষেত্রে বিসিবি যে আইটিনারি দেয় সেটা সাধারণত দিনের বিভিন্ন অংশ দিয়ে আইটিনারি দেয়। আইসিসি ইভেন্টের আইটিনারি হয় পার আওয়ার, প্রয়োজনে আরও ডিভাইডেড করা হয় যে কোন সময় টিমের অ্যাক্টিভিটিস কি থাকবে। এইগুলো তো আসলে আলোচনা করে ঠিক করা হয় যে তোমার টিম সকাল 9টা 15-এ হোটেল থেকে বেরোয় মাঠে যাবে, ওখানে গিয়ে এখানে প্র্যাকটিস করবে। এইটা দেখেই তো ক্রিকেট অফস, এখানে সিও থাকেন ওই মিটিংয়ে, ক্রিকেট অফসের ওখানে একটা সে থাকে, তাদের কাছে কাগজটা আসে, এসে তারা বলবে, ক্রিকেট অফস ওখানে বলবে যে সিওরে জানাবে যে না, এই ফ্যাসিলিটিজে যাওয়া যাবে না। এখানে দেখছেন যে গ্রাউন্ডটায় আমাদের প্র্যাকটিসের জায়গা দিছে, ওইটার সঙ্গে তো মূল ভেন্যুর কোনো সম্পর্ক নাই, 7-8 কিলোমিটার দূরে, এবং মূল ভেন্যুর কন্ডিশন একরকম, ওইটার কন্ডিশন আরেক রকম, ফলে এটা মানা যাবে না। এটা তর্ক করতে হবে আইসিসির সঙ্গে, তর্ক করে যে কোনোভাবে হোক আমার টিমের ফ্যাসিলিটিস এটা নিয়ে কনফার্ম করতে হবে। এই দুর্বলতা হচ্ছে প্রথম দুর্বলতা। এটা অবশ্য খুব ক্লাসিক দুর্বলতা, খুব ক্লাসিক। এটা কোনো কালে বাংলাদেশের ক্রিকেট অফস পারে না বা সিইওরা পারে না, কোনো কালে না। অন্তত এই যে সিইও বা ক্রিকেট অফিসার আমরা দেখতেছি, এই আমলে কোনোদিন দেখি নাই যে এরকম কোনো জায়গায় আমরা দাবি পূরণ করে আনতে পারছি। এই দুর্বলতা হইছে। এখন দুর্বলতাটা মেনে নিলাম, ওই যে বললাম কোনো কালে পারি না, কিন্তু সেই জিনিসটা আমাদের টিম ম্যানেজমেন্টকে প্রপারলি কেন জানানো হয় নাই? টিম ম্যানেজমেন্ট কেন ওখানে গিয়ে, হাথরু সিং এ কেন ওখানে গিয়ে আবিষ্কার করবে যে ভাই রে ভাই, আমাদের তো প্র্যাকটিস এখানে করতেই দিবে না, ইন্ডিয়া করতেছে চোখের সামনে, আমাদের করতে দিবে না, আমাদের চলে যেতে হচ্ছে আরেক জায়গায়। এবং সেই জায়গায় যে উইকেট, ওই উইকেট হচ্ছে সিমেন্টের উইকেট বা কি যেন একবারে ডিফারেন্ট কাইন্ড অফ উইকেট ছিল। মূল ভেন্যুতে ছিল হচ্ছে টার্নিং ট্র্যাক, আর ওখানে বোধহয় বাউন্সি ট্র্যাক ছিল, এরকম কি একটা উদ্ভট ব্যাপার ছিল। তো যাই হোক, সেটা তো ম্যানেজমেন্ট খেলোয়াড়রা ওখানে গিয়ে আবিষ্কার করলো,
ওই ভেন্যুতে গিয়ে যে ভাই আমাদের তো এখানে প্র্যাকটিস করতে দেবে না। ক্রিকেট অফ কি কমিউনিকেশনটা তাহলে করলো? আপনারা নেগোসিয়েশনের যোগ্যতা আপনাদের নাই বা যোগ্যতার প্রশ্ন তুলতেছেন, নেগোসিয়েশন আপনারা করবেন না, আপনারা মাথা নিচু করেই থাকবেন। আমরা তো বাংলাদেশের সব ম্যানেজমেন্ট, সব কর্তৃপক্ষ, রাষ্ট্রীয় বলেন, ফেডারেশন বলেন, সব জায়গায় এটা দেখতে দেখতে এখন অভ্যস্ত হয়ে গেছি যে ইন্টারন্যাশনাল লেভেলে আমরা কোথাও মাথা উঁচু করে কথা বলতে পারবো না। কেন পারবো না জানি না, কিন্তু আমরা কখনো কোথাও থেকে দাবি আদায় করে আসতে পারি না। যে কোনো চুক্তি হোক, যে কোনো নেগোসিয়েশন হোক, ওখানে অটোমেটিক আমরা একটা দুর্বল পজিশনে চলে যাই। ভাই আপনারা যা বলেন ওকে, সেটা মেনে নিস। নিজেদের ভেতর তো কমিউনিকেশন করবেন, যে হাতুড়ের সঙ্গে তো বলবেন যে এখন চান্দিকে আমরা তো কিছু পারি নাই, ওখানে কিন্তু আমাদের প্র্যাকটিসের এই ফ্যাসিলিটিস নাই, ওরা অন্তত ওখানে গিয়ে হতভম্ব না হোক। সেই সময় থেকে আমি বুঝতেছি যে আমাদের কমিউনিকেশন বিরাট ফাটল ধরছে, বিরাট ফাটল ধরছে। তারপরে তো ধরেন বোর্ডে এলোমেলো পরিস্থিতি হলো, কে কোনটা সামলাবে এটা নিয়েই বাজে একটা অবস্থা। ফারুক ভাইয়ের পুরো পিরিয়ডটাই গেল কে কোন কমিটি, মানে কে কোন ডিপার্টমেন্ট হেড করবে সেটাই ফারুক ভাই ঠিক করতে করতে তার মেয়াদ প্রায় শেষ। মানে এক ডিপার্টমেন্ট আরেক ডিপার্টমেন্টের সঙ্গে যে যোগাযোগ করবে, ওই যে আগেও একটা কন্টেন্টে বলছি, সত্যিকারের কর্পোরেট কাঠামো হলে তো এইসব জটিলতা হয় না। একজন পারফেক্ট ম্যানেজার থাকেন, ক্রিকেট অফিস ম্যানেজার, প্রত্যেক ডিপার্টমেন্টের একজন পারফেক্ট ম্যানেজার থাকেন, তারা ইন্টারনালি কর্পোরেট স্টাইলে এটা ম্যানেজ করে ফেলেন। তাতে চেয়ারম্যান থাকে থাকুক, না থাকুক, আজকের দিনে আপনি যদি সত্যি সত্যি কর্পোরেট স্ট্রাকচার দাঁড় করাইতে পারেন, তাহলে তো আপনার এই ইয়ের কোনো দরকারই নাই, নির্বাচিত বোর্ডের কোনো দরকারই নাই। নির্বাচিত বোর্ড ছাড়াই অনির্দিষ্টকাল ক্রিকেট বোর্ড চলতে পারে। না, আমাদের এখানে পরিস্থিতি তো তা না। আমাদের এখানে স্যারের অনুমতি লাগে সবকিছুতে। স্যার মানে হচ্ছে ওই যে যিনি চেয়ারম্যান হবেন, যারা বোর্ড ডিরেক্টর। আর পৃথিবীর কোনো জায়গায় কি এই কর্পোরেট স্ট্রাকচারের কর্মকর্তা কর্মচারীরা বোর্ড ডিরেক্টরদের স্যার বলে? আমি জানি না, বলেও হয়তো শুধু ভারত আর পাকিস্তানে। এটা একটা অদ্ভুত ব্যাপার। ধরেন আমাদের বিভিন্ন যোগ্য যোগ্য মানুষরা এই বিভিন্ন উইংয়ে ম্যানেজার, সিনিয়র ম্যানেজার এসব পদে চাকরি করেন, খুব যোগ্য যোগ্য মানুষ, কারণ নাম বলতেছি না, তাদেরকে বোর্ড ডিরেক্টরকে স্যার বলাটা আমার পছন্দ না, এটা আমার একদম পছন্দ না। যাই হোক, ব্যক্তিগত পছন্দ অপছন্দে কিচ্ছু যায় আসে না, কিন্তু রিয়েলিটি হচ্ছে আমাদের এই অর্গানোগ্রামটা একদম ধসে পড়ছে। অর্গানোগ্রামের ভিতরে যে ইন্টারনাল কমিউনিকেশন থাকার কথা, এটা নাই। এটা মারাত্মক একটা মিসকমিউনিকেশনের রূপ নিছে। ওই যে বললাম 2024 থেকেই এটা শুরু হয়েছে। এখন বা আরো আগেও হতে পারে, 2024-এর আগে তো আমি মাঝে কয়েক বছর তো ক্রিকেট থেকে অনেক ডিটেলস ছিলাম। আমি খেয়াল করার পর থেকে দেখতেছি এই জিনিসটা মারাত্মক হয়েছে। মিসকমিউনিকেশন, কোনো ডিপার্টমেন্ট কোনো ডিপার্টমেন্টের সঙ্গে খবর রাখে না। সাম্প্রতিক যে আপনি যদি গত 5-6 মাসের দিকে তাকান, তাহলে দেখবেন যে এটা ব্লান্ডারের আকার ধারণ করতেছে বারবার। শুধুমাত্র আপনি এশিয়া কাপ থেকে শুরু করেন, এর আগের গুলো সব বাদ দেন, সব বলে যান এশিয়া কাপ থেকে কি কি হলো। প্রথমে সৌম্যর একটা ভিসা করানো হলো ইয়ে হিসাবে, রিজার্ভ হিসাবে। সৌম্য এশিয়া কাপের রিজার্ভ দলে ছিল। এই রিজার্ভ হিসাবে তার যে ভিসা, এই ভিসার মেয়াদ শেষ হয়ে গেল। এই মেয়াদ শেষ হইলে ইউএইর সঙ্গে এখন আমাদের ভিসা বিনিময় বন্ধ আছে, মানে ইউএই আমাদের ভিসা দিচ্ছে না সাধারণত। ফলে বিশেষ কূটনৈতিক তৎপরতা বা বিশেষ ইভেন্ট ছাড়া ভিসা দিবে না, এটা কিন্তু সবাই জানে। এইটা একদম আপনি রাস্তায় নেমে যে কোনো লোককে জিজ্ঞেস করেন যে ভাই বিশেষ এই এশিয়া কাপের মতো বিশেষ ইভেন্ট ছাড়া হুট করে কি আমাদের ভিসা দিবে? একদিনের মধ্যে দিবে? দেবে না। এটা ক্রিকেট বোর্ড কমিউনিকেট করবে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় জানাবে ওখানে যে আমাদের ক্রিকেট টিমের মেম্বার, ফলে স্পেশাল বিবেচনা ভিসাটা দেন। এখন সৌম্যর ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, সে নতুন করে ভিসা পাবে না। দুটো তথ্যই সবাই জানে, মানে পাইতে সময় লাগবে, পাইতে পাইতে টি-20 সিরিজ শেষ হয়ে যাবে। তাহলে ওই টি-20 সিরিজের সৌম্যকে দলে ডাকা হলো কোন বিবেচনায়? আমি ক্রিকেটীয় বিবেচনার কথা বলতেছি না। এখানে নির্বাচকরা জেনে নেবেন না যে সৌম্যর স্ট্যাটাসটা কি, সৌম্য যে এই ভিসায় আর যাইতে পারতেছে না, এইটা তার ভিসা যে শেষ, এখন নতুন ভিসা যে এর মধ্যে আর নেওয়া সম্ভব না, এটুকু বোঝার মতো অবস্থা ক্রিকেট অফিসে কেউ নাই। এটুকু তো আমি ক্রিকেট অফিস থেকেই জানছি যে অবস্থাটা এই। তাহলে ক্রিকেট অফিসের এই তথ্যটা আমি দেবব্রত যদি জানতে পারি, নির্বাচকরা কেন জানেন নাই? নির্বাচকরা সৌম্যকে লিটনের বদলি হিসাবে যখন ডাকলেন আফগানিস্তানের বিপক্ষে, তখন কেন এই তথ্যগুলো জেনে নেন নাই? নাইম সেম অবস্থা, নাইমের আবার আদৌ ভিসাই নাই। ওই যে বললাম যে হুট করে ভিসা হয় না এখন আরব আমিরাতের বাংলাদেশিদের, এই তথ্যটা তো ক্রিকেট অফিস জানে। তাহলে একই ঘটনা আবার নাইমের ক্ষেত্রেও ঘটলো কেন?
যে তার ভিসা আসতেছে, আসবে, এরকম একটা দোলাচলে থাকা অবস্থায় তারে কেন দলে ডাকা হলো, ওয়ানডে দলে? এই ঘটনার মুখোমুখি তো আপনি 1 সপ্তাহ আগেই হলেন সম্মরে নিয়ে। আবার আপনি একটা অনিশ্চিত ছেলেকে, যার ভিসা হবে কি না কেউ জানে না, ইউএর ভিসা খুব টাফ হয়ে গেছে, এই অবস্থায় কেন তারে আবার আপনি দলে ডাকেন? এটা আমি আলাদা করে কাউকে দোষ দিচ্ছি না যে লিপুবার দোষ বা ফাইমবার টিমের দোষ, ব্যাপারটা তা না। যদি প্রপারলি কমিউনিকেশন থাকে, যদি প্রপারলি নির্বাচকরা ক্রিকেট অফিসের এই তথ্যগুলো জানেন, ক্রিকেট অফিস জানাচ্ছে না বা ওনারা জানতে চাচ্ছেন না কি হয়েছে, এটা আমি কোনো পক্ষ নিচ্ছি না। কিন্তু জানাজানি যে হচ্ছে না এটা তো বোঝাই যাচ্ছে। জানাজানি হলে তো এই সৌম্যকে দলে ডাকা হয় না ওই সময় ব্যাকআপ হিসাবে, বা নাইমকে ডাকা হয় না এই ভিসা প্রবলেম থাকার পরেও, এগুলো হচ্ছে। এরপরে দেখেন আবার ম্যানেজমেন্টের সঙ্গে নির্বাচকদের কমিউনিকেশন কোন লেভেলে গেছে, সেটা বোঝা গেল হচ্ছে যখন আপনি সেকেন্ড টি-20 খেলতে নামলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। হোম সয়েলে খেলা, অনেক সময় এ ঘটনা ঘটে যে স্কোয়াডের বাইরে থেকে কাউরে এনে 11-এ খেলানো। এটা বিরাট আনইউজুয়াল তা আমি বলতেছি না, এটা পৃথিবীর সব জায়গায় কম বেশি ঘটে। কিন্তু এই যে নাসুমরে খেলানো, এটার মধ্যে আবার একটা মেসেজ আছে যেখানে কমিউনিকেশনে গ্যাপ ছিল। ক্যারেক্টারটা যদি অন্য কেউ হতো তাহলে আমি গ্রেস দিয়ে দেখতাম যে না, এটা তো পৃথিবীর সব জায়গায় ঘটে। হোম সয়েলে খেলা হলে সিরিজ চলা অবস্থায় ম্যানেজমেন্ট ডিসিশন নিতে পারে যে একটু কৌশল বদলাবো, আমরা স্পিনার বাড়াবো বা পেসার বাড়াবো, একটা পেসার বাড়তি দেন ওরে ডাইরেক্ট 11-এ নেব। কিন্তু এইখানে যে কালো মাটির উইকেট হচ্ছে এবং ম্যানেজমেন্ট যে এখানে স্পিন হ্যাভি একটা টিম নামাবে, এটা কি ম্যানেজমেন্ট আগে জানতো না বা আগে প্ল্যান করে নেই? তাহলে হয় ম্যানেজমেন্ট একটা, কি বলবো এটা, টার্মগুলো বলতে গিয়ে না ভাবি যে কত সম্মানীয় লোক, এদের পাশে এইসব টার্ম যায় না। মানে একদম কোন জগতে বসবাস করতেছেন আপনি? যদি স্পিন হ্যাভি একটা একাদশ নামার, তাহলে সেখানে যে নামগুলো লিখবেন সেই 11-এ, সেখানে নাসুমের নাম যে লিখবেন, এটা আপনার দ্বিতীয় টি-20-র আগে মনে পড়লো? নাকি আপনি এটা আগেই জানেন, আপনি প্রপারলি নির্বাচকদের জানান নাই? নাকি নির্বাচকরা জেনে বুঝে নাসুমের নাম 15 জনে রাখে নাই? মানে কোনটা যে ঘটতেছে সেটাও অনুমান করা খুব কঠিন। হয় প্ল্যানিং এর ঘাটতি, বোঝাপড়ার ঘাটতি, বা নিজের খেলোয়াড়দের চিনতে পারার ঘাটতি, নতুবা নির্বাচকদের প্রপার কমিউনিকেট করা হয় নাই। মানে মিরপুরে কালো মাটির উইকেট হচ্ছে, এই তথ্যটা তো আমরা যখন জানছি তার বহু আগে ফিল সিমন্স, সালাউদ্দিন ভাই এরা জেনে ফেলছে। তাই তো হওয়া উচিত। যদি না জানে তাহলে তো বুঝবো যে ও পর্যায়েও ভয়াবহ মিসকমিউনিকেশন হচ্ছে, তাহলে তো বুলবুল ভাইকে ধরতে হবে। কারণ গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান তো বুলবুল ভাই নিজেই। যে বুলবুল ভাই তাহলে টিম ম্যানেজমেন্টকে জানায় নাই যে কি উইকেট সে টনি হেমিংরে বানাইতে বলছে। এখন সেটা যদি হয় তাহলে আরেক মশলা মিসকমিউনিকেশন। আমি ধরে নিচ্ছি না ওইটা জানতো তারা, জেনে শুনে তারা নাসুমরে দলে নেয় নাই, দলে নিতে বলে নাই নির্বাচকদের, বা নির্বাচকদের বলছে নির্বাচকরা তাদের কথা শোনে নাই। মিসকমিউনিকেশনটা কোন লেভেলে হচ্ছে তাহলে? নাকি বোঝাবুঝির ঘাটতি হচ্ছে যে স্পিন হ্যাভি টিম করতে গেলে নাসুমরে লাগবেই, এটা বুঝতে পণ্ডিত হতে হয়? একদমই না, একদমই না। আপনি ফেসবুকে একটা জরিপ করেন তো যে আমি 4 স্পিনার নিয়ে খেলবো বা 3 স্পিনার নিয়ে খেলবো, কে কে থাকবে সেখানে? তর্ক হতে পারে আপনার স্কোয়াডে মাহাদি থাকবে না নাসুম থাকবে, মানে স্কোয়াডে তো দুজনই থাকবে, কিন্তু 11-এ কে থাকবে এগুলো নিয়ে তর্ক হতে পারে। কিন্তু নাসুম, মাহাদি এদের কারো নাম তো 15 জন থেকে বাদ যাবে না যখন আপনি স্পিন হ্যাভি টিম করবেন। তার মানে এখানেও মিসকমিউনিকেশন। আবার দেখেন লাস্ট যেটা দিয়ে একদম শুরু করলাম তামাশাটা কোন পর্যায়ে গেছে, সাইফুদ্দিন। সাইফুদ্দিন চিটাগাং গিয়ে পৌঁছাইছে, শুরুতেই বললাম ইমন লিটন ওদের সঙ্গে গিয়ে পৌঁছাইছে, পৌঁছায় গিয়ে জানতে পারছে যে সে টি-20 দলে নাই। এখন মানে বিডি নিউজ একটা রিপোর্ট করছে এক্সপ্লেনার টাইপের যে কেন এটা ঘটছে। তারা প্রথমে নির্বাচকদের কাছ থেকে ব্যাখ্যা নিয়েছে, নির্বাচকরা বলছেন যে ক্রিকেটীয় কারণ দেখাচ্ছেন, এই কারণে সাইফুদ্দিন টিমের নাই। এখন কথা হচ্ছে সাইফুদ্দিন টিমে না থাকার পরেও ওখানে কার নির্দেশে গেল, এটা জবাব দেওয়ার দায়িত্ব নির্বাচকদের না, এটার দায়িত্ব ক্রিকেট অফিসের। ক্রিকেট অফিস তাহলে কি জানাইছে ক্রিকেটারদের? ক্রিকেট অফিস কি প্রপারলি সাইফুদ্দিনের জানাইছে যে তুমি বাবা কিন্তু টিমে থাকতেও পারো নাও থাকতে পারো, তুমি বুঝে শুনে রওনা দাও? আজকেও তো অনেক খেলোয়াড় ফ্লাই করতেছে, যদি টিমে থাকতো এবং তারা নিয়ে ক্রিকেট অফিস কনফিউজডই থাকতো, ক্রিকেট অফিস তো জানা ফেলার কথা টিম কি হয়েছে, তাহলে বলার কথা যে তুমি ওয়েট করো, টিমে থাকলে তারপরে যাও। আর দ্বিতীয় কথা হচ্ছে যেটা ফাহিম ভাই ব্যাখ্যা দিচ্ছেন, এটা ভালো ব্যাখ্যা এবং এটা অনেক দল করে, বাংলাদেশও অনেক সময় করছে। এমনও হয়েছে বাংলাদেশ বাড়তি 3-4 জন পেসার বা বোলার টিমের সঙ্গে রাখছে হোম সয়েলে, এটা চোখের সামনেও দেখছি। এটা হয় কারণ নেটেও তো আমার
কোয়ালিটি বোলার যত খেলতে পারবো তত ভালো। সাইফুদ্দিন টিমে না থাকলে কি হয়েছে, টিমের সঙ্গে প্র্যাকটিস করবে, টিমের আমরা আমাদেরই খরচেই তো সব চলতেছে, আমাদের বিসিবি তো এখানে হোস্ট, ফলে আমরা হোটেলে 2 টাকা বাড়তি খরচ করে সাইফুদ্দিনের রেখে যদি তার সার্ভিস পাই প্র্যাকটিস থেকে সমস্যাকে, সাইফুদ্দিনের একটু ডেভেলপমেন্ট হলো। এখন কথা আমার এগুলো না, আরও একটা পয়েন্ট ওখানে আসছে যে সাইফুদ্দিনরে তারা থার্ড ওয়ানডে খেলাতে পারে, থার্ড টি-20 খেলাতে পারে, সেক্ষেত্রে ও যাতে এই 2 টি-20 চলা অবস্থায় এনসিএল খেলতে চলে না যায় সেজন্য ওরা ওখানে আটকায় রাখা। এটা অবশ্য আমার কাছে বিরাট হাস্যকর মনে হয়েছে। এখন আমাদের সব কিছুই এত হাস্যকর যে কোনটা নিয়ে আলাদা করে হাসবো বুঝে উঠতে পারি না। সাইফুদ্দিন তো নিশ্চয়ই মানে আমার বিড়ালটা যেমন, আমার বিড়ালটারে দু একবার দেখেন না আপনার ভিডিওতে, ওরকম নিয়ন্ত্রণহীন প্রাণী না যে তারে যদি বলা হয় তুই এনসিএল খেলতে যাবি না, তুই প্র্যাকটিস করতে থাক, তোরে কাজে লাগবে, তাহলে ও তো নির্দেশ অমান্য করে একা একা এনসিএল খেলতে চলে যাবে না। এটা তো বিসিবির নিয়ন্ত্রণাধীন একটা ব্যাপার। ফলে সেই এনসিএল থেকে তারে ঠেকানোর জন্য তারে চিটাগাং পাঠায় দেওয়া হয়েছে, এটা খুব হাস্যকর একটা যুক্তি। যাই হোক, তারপরে ওই যে যেটা বললাম যে আমি ওটা মেনে নিলাম যে তাকে বাড়তি মেম্বার হিসাবে রাখা হয়েছে প্র্যাকটিসের সুবিধার জন্য এবং তার কমফোর্টের জন্য, সে যাতে খেলার প্র্যাকটিসের মধ্যেই থাকে, থার্ড টি-20 যদি খেলতে হয় তাহলে সে যেন ওই এনভায়রনমেন্টের মধ্যে থাকে। এই কথাটা কি সাইফুদ্দিনকে প্রপার কমিউনিকেট করা হয়েছে? এই দায়টা কিন্তু ক্রিকেট অফস এবং খানিকটা নীতিগতভাবে নির্বাচকদেরও। প্রথম কথা হচ্ছে ক্রিকেট অফসকে প্রপারলি কমিউনিকেট করতে হবে। একটা ক্রিকেটার সে কোথায় যাচ্ছে বা না যাচ্ছে, কেন যাচ্ছে, ওখানে গিয়ে কি সে জানতে পারবে সে দল থেকে বাদ পড়ছে, সে সারপ্রাইজড হবে, এরকম পরিস্থিতি যাতে না হয় এটা হ্যান্ডেল করাই ক্রিকেট অফসের অন্যতম সেরা দায়িত্ব। ফলে ক্রিকেট অফসের এটা নীতিগত দায়িত্ব না, ক্রিকেট অফসের এটা অফিসিয়াল দায়িত্ব। তাকে ওই যে ধাক্কাটা, যে ওখানে গিয়ে জানলাম আমি টি-20 দলে নাই, হ্যাঁ আমি এটা নিশ্চিত হয়ে বলতেছি কারণ যারা লেখালেখি শুরু করছেন তারা সবার টোন এরকম যে তারা মূলত সাইফুদ্দিনের কাছ থেকে, সাইফুদ্দিন যে একটা ধাক্কা খাইছে সেটাই আসছে নিউজে। ফলে এমন না যে সাইফুদ্দিন ধাক্কা খায় নাই, সাইফুদ্দিন তো ধাক্কা খাইছে। এই ধাক্কা খাওয়ারটা হচ্ছে আমার মিসকমিউনিকেশনের জায়গা, যে একজন ক্রিকেটারের সঙ্গেও আপনার কমিউনিকেট করতে হবে এবং একজন ক্রিকেটারের সঙ্গেও কমিউনিকেট করতে হবে বললে মনে হয় যে এটা তুচ্ছ অর্থে বলতেছি। একজন ক্রিকেটারের সঙ্গে কমিউনিকেট করা আপনার সবচেয়ে বড় দায়িত্বগুলোর ভিতরে একটা, যাতে প্রত্যেকটা ক্রিকেটার কমফোর্ট ফিল করে, তাতে সে দলে থেকে বাদ পড়ার সময় কমফোর্ট ফিল করবে, দলে ঢুকলেও কমফোর্ট ফিল করবে, যে সে যে যেটা যাচ্ছে সে টিমে থাকতেছে না, তাকে রাখার উদ্দেশ্য প্র্যাকটিস করানো। এই কথাগুলো যেভাবে মিডিয়াতে ফাহিম ভাই বলছেন, ওই একইভাবে কি ক্রিকেট অফ সাইফুদ্দিনকে জানাইছিল? যদি জানায় থাকে তাহলে আমি ক্ষমা চাচ্ছি, তাহলে আমার আর এটা নিয়ে কোনো আর্গুমেন্ট নাই। কিন্তু আমি বুঝি জানানো হয় নাই, জানানো হলে তো ধাক্কা খাবে না। আর একটা জিনিস কি মনে হয় জানেন, সেটা হচ্ছে যে নির্বাচকদেরও কিছু নীতিগত দায় থাকে। নীতিগত, এটা আবার অফিসিয়াল না, অফিসিয়াল না। যে কোনো খেলোয়াড় যখন দলের সঙ্গে থাকে, সাইফুদ্দিন তো দেখতে দেখতে বয়স কম হলো না, একটা সিনিয়র ছেলে, সাইফুদ্দিন যতই বাচ্চামি করুক, বাচ্চাদের মতো কথাবার্তা বলুক, সিনিয়র হয়ে গেছে তো বয়সে। এখন এই ছেলেটা হুট করে তাহলে দল থেকে বাদ দেওয়া হচ্ছে কেন, কি হচ্ছে, এই জিনিসগুলো টিম ঘোষণার আগে আগে একটা কালচার ছিল আমাদের এখানে, বা সারা পৃথিবীতে এই কালচারগুলো মেনটেন করা হয়, কালচারাল কারণেই এই কমিউনিকেশনগুলো করা হয়। একটা সিনিয়র খেলোয়াড় বা মোটামুটি এস্টাবলিশ একটা ছেলে যখন দল থেকে বাদ পড়ে, ইভেন জুনিয়র খেলোয়াড়দের ক্ষেত্রেও যখন স্কোয়াড থেকে বাদ পড়ে, তারা একটু আগে টিমটা প্রেসে যাওয়ার আগে একটু নির্বাচকদের পক্ষ থেকে কেউ একজন ফোন দেন। এখন মুশকিল হচ্ছে আমাদের তো এখন বোধহয় 1 সদস্যের নির্বাচক কমিটি, ফলে লিপুবারে একার পক্ষে এটা করা কঠিন, কিন্তু এবার তো বাদ গেছে একা সাইফুদ্দিন। সাইফুদ্দিনরে এটা অনায়াসে আগের দিন জানায় দেওয়া যেত যে সাইফুদ্দিন তুমি টিমে থাকতেছো না, তুমি চিটাং যাচ্ছ এই কারণে। এটা নির্বাচকরাও এই ডিউটিটা পালন করতে পারেন। দেখেন ক্রিকেটে কালচারগুলো এত গুরুত্বপূর্ণ, এই জিনিসগুলো আইন না হলেও কিন্তু আইনের মতো গুরুত্বপূর্ণ। আপনি যখন টিমে কোনো এক্স ক্যাপ্টেন থাকে, সে যদি 11-এ না খেলে, এটার জন্য ক্রিকেটে সব টিমে একটা প্রোটোকল আছে যে এই ডিসিশনটা তাকে কখনো ওই খেলা শুরুর আগে জানানো হয় না, আগের রাতে কমপক্ষে জানাতে হয়। এবং এই জানানোর কাজটা কোচ বা ক্যাপ্টেন সরাসরি করেন, এটা টেক্সট দিয়ে বা ফোনে ওই যে ইন্টারকম ইউজ করে জানানো হয় না, সরাসরি তাকে গিয়ে এক্সপ্লেইন করা হয় যে অমুক ভাই, আপনি তো আগামীকালকে এই কারণে টিম কম্বিনেশনের কারণে বা এই কারণে আপনাকে একাদশে রাখা যাচ্ছে না, এখন এইটা একটু আপনার পারমিশনের মতো নিতে আসছি, আমরা সেই হিসাবে কালকে টিমটা দিচ্ছি, কিছু মনে করবেন না। এইটা কিন্তু পৃথিবীর সব দল ফলো করে, সব দল।
যে এক্স ক্যাপ্টেন বা খুব সিনিয়র মেম্বার হয়তো কখনো ক্যাপ্টেন্সি করেন নাই, কিন্তু প্রচণ্ড দাপুটে মানে কি প্রচণ্ড একটা ভাবমূর্তিওয়ালা সিনিয়র মেম্বার, এরকম খেলোয়াড়ের ক্ষেত্রেও এটা করতে হয় যে তাদেরকে প্রপারলি কমিউনিকেট করা। এখন এই ভদ্র কমিউনিকেশনের দাবি কোত্থেকে করবো, যেখানে অর্গানগুলোই নিজেদের মধ্যে কমিউনিকেট করতে পারতেছে না, যেগুলো সত্যিকার মানে একেবারে আইন প্রয়োজনীয় কমিউনিকেশনটাই করতে পারতেছে না, সেখানে আমরা এই কেতাবি কমিউনিকেশন বা ভদ্রতার কমিউনিকেশনের দাবি তুলে লাভ। আমি শুধু একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই, যদি কোনো কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যারা চালাচ্ছেন, বুলবুল ভাই বা যারা আছেন, তারা এসব কন্টেন্ট দেখে থাকেন, আমি একটু বলবো যে যেমন বাইরে ক্রিকেট নিয়ে আপনারা ভাবতেছেন, ক্রিকেটকে ছড়ায় দেওয়ার কথাটা ভাবতেছেন, পাশাপাশি এই জিনিসটা একটু গুরুত্বের সঙ্গে ভাবেন যে ক্রিকেট বোর্ডের অর্গানগুলা কেন ঠিকমতো ফাংশন করতেছে না, কেন পরস্পরের সঙ্গে এরকম বিচ্ছিন্ন আচরণ করতেছে, কেন এই মিসকমিউনিকেশন হচ্ছে। এগুলো একটু সিরিয়াসলি না ভাবলে এটার আসর কিন্তু খুব ন্যাশনাল টিমের পারফরমেন্সের উপরে পড়ে, ঘুরে ফিরে খুব পড়ে। এই জিনিসটাকে যদি ঠিক না করা যায় তাহলে ন্যাশনাল টিম, ঘরোয়া ক্রিকেট সব কিছুর উপরে এই আসর পড়তে থাকবে। যেমন আপনাকে আমি আরেকটা কথা বলি, এইটাও মানে এই কমিউনিকেশনের কোন লেভেল চলে, এদিকে বিপিএল নিয়ে একটা তদন্ত রিপোর্ট বিসিবির হাতে আছে। সেই তদন্ত রিপোর্টে কতগুলো নাম উল্লেখ করে বলা আছে এদের ব্যাপারে সতর্ক থাকার জন্য, কোনো ক্রিকেটিং ইভেন্টে যুক্ত না করার জন্য। নির্বাচকদেরকে এটা প্রপারলি কমিউনিকেট করা হয়েছে? ওই যে দায়িত্ব শৃঙ্খলা কমিটি বা বিপিএল গভর্নিং কাউন্সিল, তারা কি নির্বাচকদের এটা ঠিকমতো কমিউনিকেট করছে? তাই যদি হয় তাহলে ওই রিপোর্টের ফাঁস হওয়া কিছু নাম কেন এই যে এনসিএল টি20-তে বা এই এনসিএল শুরু হতে যাচ্ছে দুদিন পরে এইসব জায়গায় দেখতেছি, তার মানে এখানেও কমিউনিকেশনের দুর্বলতা আছে। এই ব্যাপারগুলো খুব সিভিয়ার, খুব সিভিয়ার। একটু সবাই মিলে সচেতন হন। এটা শুধু সমালোচনার জন্য সমালোচনা করলাম না, একটা অর্গানোগ্রাম ধসে পড়া মানে একটা প্রতিষ্ঠান ধসে পড়া। বিসিবি একটা প্রতিষ্ঠান ধসে পড়লে আমাদের ক্রিকেটও ধসে পড়বে। ক্রিকেট অবশ্য বলতে পারেন যে ওটা তো ধসে গেছে, ওটা ঠেকানোর উপায় নাই, কিন্তু তারপরেও এটা ধসে পড়তে দিয়েন না। যাক, শেষ পর্যন্ত এই সবই ঠিক হয়ে যাক, সবার জন্য প্রার্থনা থাকলে সবাই ভালো থাকবেন।